নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলা জেনারেল তথা সাধারণের যে তৃতীয় সেমিস্টার, তাতে যে মূল পেপারটি রয়েছে সিসি থ্রি, এই সিসি থ্রির জন্য 2023 তথা 24-এর জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবারের জন্য খুব প্রাসঙ্গিক, আমরা আজকের আলোচনায় সেইগুলো তুলে ধরব। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। এখানে আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে প্রথমেই মডিউল 1-এর কথা যদি আমরা বলি, তো মডিউল 1-এ আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণব পদাবলী রয়েছে। বৈষ্ণব পদাবলী থেকে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে কী বোঝো এবং তাদের পার্থক্য উদাহরণ সহযোগে আলোচনা করো। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে আমাদের যে পাঠ্য পদগুলো রয়েছে, যেমন আমাদের যে পদটা রয়েছে আমাদের গোবিন্দ দাসের আজু হাম কি পেখলো নটবর গৌরকিশোর, এই পদটিকে অবলম্বন করে, কিংবা রাধামোহন ঠাকুরের যে পদটি রয়েছে সেটাকেও আমরা সামনে রেখে এই পর্যায়ের আলোচনা করতে পারি, যেখানে নিরোদ নয়নে নিরুক্ষণ সিঞ্চনে এই যে পদটি রয়েছে আজু হাম কি পেখলো নবদ্বীপ চন্দ্র করতলে করই বয়ন অবলম্ব, এই যে জায়গাটা রাধার ভাবে ভাবিত চৈতন্যদেব, এই জায়গার পদগুলো নিয়ে আমরা একটা পার্থক্যের জায়গা দেখাতে পারি। এরপর এখান থেকে বড় প্রশ্ন হিসেবে অবশ্যই আমরা দেখে রাখবো যে প্রশ্নটা, তা হচ্ছে অভিসার বলতে কী বোঝো এবং অভিসারের শ্রেষ্ঠ কবি প্রতিভা পাঠ্য পদ অবলম্বনে আলোচনা করো। আলাদা করে কিন্তু পাঠ্য পদও তুলে ধরতে পারে, যেমন অভিসারের ক্ষেত্রে আমাদের যে দুখানা মূল পদ পাঠ্য রয়েছে, তার মধ্যে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে মন্দির বাহির কঠিন কপাট, এটাকেও কিন্তু এই পদটি কার লেখা এবং পদটির কাব্য সৌন্দর্য আলোচনা করো, এইভাবেও কিন্তু পদ প্রশ্নটা আসতে পারে। এটাকে একটু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে সমস্যা কিছুই নয়, ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু পদটি অভিসারের পদ, তাই আমাকে আগে লিখতে হবে অভিসার বলতে কী বুঝি, এবং অভিসারের শ্রেষ্ঠ কবি হিসেবে আমরা গোবিন্দ দাসের নাম বলবো, এবং তারপর গোবিন্দ দাসেরই কবি প্রতিভা আসলে এই পদটির আলোকে আমাদেরকে দেখাতে হবে। তখন সাহায্যকারী পদ হিসাবে আমরা অবশ্যই কণ্টক গাড়ি কমলসম পদতল এটাকে আনতে পারি, কিন্তু এখানে মূল আলোচ্য হবে পাঠ্যপদটি। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে অভিসার বলতে কী বোঝো এবং অভিসারের শ্রেষ্ঠ কবি প্রতিভা আলোচনা করো। এরপর যে প্রশ্নটাকে আমাদের এবারের জন্য খুব মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মাথুর বলতে কী বোঝো এবং মাথুরের শ্রেষ্ঠ কবি কে, অর্থাৎ বিদ্যাপতি, তাঁর কবি প্রতিভার পরিচয় আলোচনা করো। সেক্ষেত্রে হে সুখে আমারই দুঃখের নাই ওরে ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, এই পদগুলোকে সামনে রেখে আমরা ব্যাপারগুলোকে দেখতে পারি বা বিশ্লেষণ করতে পারি। তো এই মোটামুটি এখানকার 3টে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার যদি আমরা এখান থেকে কিছু বলা যেতে পারে যাকে পাঁচের প্রশ্নের কথা বলি, তাহলে এখান থেকে কিন্তু এবারের অনেকগুলো পাঁচের প্রশ্নই চলে আসছে, যার মধ্যে আমরা দেখে রাখবো প্রেম বৈচিত্র্য এবং আক্ষেপানুরাগের মধ্যে পার্থক্য কোথায়, এটাকে দেখে রাখতে পারি। এমনও পীড়িতি কবু দেখি নাহি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, এই যে চণ্ডীদাসের পদ, যেটাকে কেউ পূর্বরাগের পদ বলতে পারেন, কেউ বা বলতে পারেন এটা আসলে আক্ষেপানুরাগের পদ, কারণ এর মধ্যে একটা মিলনের মধ্যে বিরহের একটা আক্ষেপ রয়েছে। এই যে এমনও পীড়িতি কবু দেখি নাহি শুনি, এই পদটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এই পদ থেকে যে কোনো লাইন, বিশেষত এই যে বিভিন্ন তুলনাগুলো আছে, সেই তুলনাগুলোকে কিন্তু যে কোনো সময় কিন্তু প্রশ্ন করতে পারে। আমরা একটু যদি উদাহরণ দিয়ে বলি, যেমন দেখা যাক যে ভানু কমল বলি সেহ হেন নয়, হিমে কমল মরে ভানু সুখে রয়, কিংবা চাতক জলদ কহি সে নহে তুলনা, সময় নহিলে সে না দেয় এক কণা। এই যে বিভিন্ন তুলনাগুলো, সেই তুলনাগুলো কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে, সেগুলো কিন্তু এখানে আসতে পারে, অর্থাৎ লাইন তুলেও পড়তে পারে। কিন্তু মূল কথাটা হচ্ছে এই পদের যে ভাব সৌন্দর্য বা তাৎপর্য, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের সম্পর্কটা এতটা গভীর, যেখানে গভীরতা যখন একটা চূড়ান্ত সীমাকে স্পর্শ করে, তখন মিলনের মাঝেও থাকে বিরহের আশঙ্কা। সেই আশঙ্কাটা যেখানে কতখানি প্রবল, রাধা এবং কৃষ্ণ যে একে অন্য থেকে কতখানি আলাদা থাকতে পারে না, জগতের কোনো তুলনার সঙ্গেই যে তাদের তুলনা হয় না সম্পর্কের গভীরতার দিক থেকে, এটা আসলে সেই জায়গাটাকেই দেখাচ্ছে। ফলে এইটা কিন্তু এবারের জন্য পাঁচে খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা এবারের জন্য খুব বেশি করে দেখে রাখবে গৌরাঙ্গ বিষয়ক পদ থেকে গোবিন্দ দাসের লেখা আজু হাম কি পেখলো নটবর গৌরকিশোর, এই যে অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুর ধ্বনি তীরে উজোর, এই যে প্রেমধন বিতরণ করতে করতে এক নতুন কল্পতরুর মতো আমাদের চৈতন্যদেবকে আমরা নবদ্বীপের পথে দেখছি, এটাকে কিন্তু এবারের জন্য খুব পাঁচের ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে রাখা যায়। অর্থাৎ এক্ষেত্রে কার লেখা পদ, পর্যায় এবং তাৎপর্য। এছাড়া তোমরা এবারের জন্য একটু দেখে রাখতে পারো, যেটা বিদ্যাপতির একটা পদের কথা বলবো, অঙ্কুর তপ অনুতাপে যদি জারবো কি করবো বাড়িত মোহে। এখান থেকে যে কোনো লাইন, রাধার যে যৌবন, সেই যৌবন চলে গেলে পরে কৃষ্ণ এলেও যে তাদের আর মিলনের কোনো আনন্দ থাকবে না, এটা একই সঙ্গে আক্ষেপ এবং একই সঙ্গে মাথুরীর একটা পদ।
এই পদটাকে কিন্তু একটু দেখে রাখতে পারো। এখান থেকে মাঝের লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন প্রথমটাও পড়তে পারে, অঙ্কুর তপন তাপে যদি চারব কি করব বাড়িদ মোহে, এইটাও লাইন তুলে পড়তে পারে। কিংবা সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকাব কো দূর করব পিয়াসা। এই যে রাধার কাছে কৃষ্ণ সিন্ধুর সামনে দাঁড়িয়ে কারো তৃষ্ণা পেলে যেমন সামান্য এক ঘটি জল বা এক গ্লাস জলে যেমন তৃষ্ণা নিবারণ করা যায় না, তেমনি রাধার কাছে কৃষ্ণ হচ্ছে প্রেম সমুদ্র। তিনি থাকতেও রাধাকে বিরহে কাটাতে হচ্ছে, এর থেকে যন্ত্রণার কিছু হয় না। কৃষ্ণ ছাড়া রাধার এই প্রেম বাসনা, তার প্রত্যাশা, তার যৌবনের দাবি কোনোটাই আর কারো পক্ষে মেটানো সম্ভব নয়। ফলে একই সঙ্গে মাথুর এবং একই সঙ্গে আক্ষেপের সুরযুক্ত এই পদ দিয়েও কিন্তু রাধার কৃষ্ণ বিরহজনিত যে আক্ষেপ, যে যন্ত্রণা, তার গভীরতাকে অনেকখানি স্পর্শ করে। তো এই যে বিদ্যাপতির এই পদ অঙ্কুর তপন তাপে যদি চারব কি করব বাড়িদ মোহে, এটা কিন্তু খুব ভালো করে আমরা এই পদের প্রত্যেকটা লাইন 5-এর জন্য দেখে রাখতে পারি। এবং যেটুকুই পড়বে আমি একটা কথাই বলবো যে আলাদা করে কোনো সমস্যা নেই, শুধু চিহ্নিত করতে হবে যে এইটা বা এই লাইনটা এই পদ থেকে এসেছে। পদটার কিন্তু মূল ভাবটা একই। একটা গাছের যে কোনো ডালপালা ফুল আলাদা করে দিলেও আমরা কিন্তু বুঝতে পারি যে গাছটা আসলে গোলাপটাকে যদি আমরা চিহ্নিত করি সামগ্রিকভাবে, তাহলে যে লাইনটাই পড়ুক ফাইনালি তো আমরা সেই গোলাপ গাছেরই ব্যাখ্যা দেব। ফলে এখানে সমস্যা কিছু নেই, মূল ভাবটাকে শুধু মাথায় রেখো। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদ। এছাড়া তোমরা দেখে রাখতে পারো আমাদের চণ্ডীদাসের যে এই পদটা রয়েছে আক্ষেপানুরাগে বলা যেতে পারে নিবেদনের পর্যায়েরই একটি পদ, যেখানে চণ্ডীদাসের রাধা বলছেন তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। এটাকেও কিন্তু একটু দেখে রেখো। বধূ তুমি সে আমার প্রাণ, দেহ মন আদি তোমারে সঁপেছি কুলশীল জাতিমান। সেখানে এই পদ্যের প্রত্যেকটা অংশকে একটু ভালো করে দেখে রাখো, বিশেষত ওই অংশটা যেটা বললাম, কলঙ্কি বলিয়া ডাকে সব লোক, তাহাতে নাহিক দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। এই যে রাধা কৃষ্ণের জন্য সব ছেড়েছেন, কৃষ্ণই তার ভরসা, কৃষ্ণের প্রতি তার যে নিবেদন যে তাঁর ভালো মন্দ সবটাই কৃষ্ণ দেখবে, কৃষ্ণই তার বিচারক, কলঙ্কের হারও তার জন্য পড়া যায়, লোকনিন্দার কথা রাধা মানছেন না। এই যে নিবেদনের সুরটা, এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, মানে এই লাইনটা এবং এই পদটাও সামগ্রিকভাবে। এছাড়া তোমরা যেটা আর দেখতে পারো সেটা হচ্ছে তাতল সৈকত বাড়ি বিন্দু সম বলে বিদ্যাপতির একটি পদ আছে, যেটা মূলত প্রার্থনা পর্যায়েরই পদ। এই পদ থেকে কিন্তু যে কোনো লাইন 5-এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটুখানি লাইনটা তুলেও দেখাবার চেষ্টা করব। যেমন এই পদের ক্ষেত্রে তোমরা বেশি করে যে অংশটাকে দেখে রাখতে পারো, আমি একটু বলছি। তোমরা এবারের জন্য এখান থেকে যেগুলো দেখে রাখতে পারো, যে প্রথম লাইনটা তাতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে, অর্থাৎ তপ্ত বালকণার মধ্যে এক বিন্দু জল পড়লে যেমন শুষে নেয়, তেমনি আমিও, বিদ্যাপতি বলছেন, এই জগৎ সংসারে আমার স্ত্রী পুত্র নিয়ে যে সংসার, লোভ বাসনা, তার মধ্যে নিঃশেষিত, তোমাকে ডাকার সময় পাইনি। ফলে এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিংবা এখান থেকে আরও যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এই অংশটা আধো জনম হাম নিন্দে গঙ্গায়লো জরা শিশু কতদিন গেলা, অর্থাৎ আমি আমার জীবনের অর্ধেক টাইম ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শিশুর মতো আমি আমার জীবনটাকে কাটিয়ে দিয়েছি, এবার আমার ঘুম ভাঙা দরকার, তুমিই তো আমার শেষ ভরসা। সম্ভোগের কবি বিদ্যাপতিও যে কৃষ্ণের প্রতি তার নিবেদনকে এইভাবে গভীরতা দিতে পারেন, নিবেদন বলতে এখানে প্রার্থনা বলবো, কৃষ্ণের প্রতি তার অন্তরের শ্রদ্ধা, অন্তরের ভক্তির যে নিবেদন এই প্রার্থনা পর্যায়ের, এইটাও কিন্তু ভালো করে এবারের জন্য দেখে রাখবে। তো এগুলোই মোটামুটি এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বলতে পারি। আর 10-এর তো বললামই। এবার আমরা যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে তোমাদের যে দ্বিতীয় অংশ রয়েছে কাব্য কবিতা। এখান থেকে যে কোনো একটা পার্ট ভালো করে তোমরা করতে পারো, তবে একটু রিস্ক না নিয়ে দুটো পার্ট থেকেই দুটো করে প্রশ্নও দেখে রাখতে পারো। আমি সেক্ষেত্রে দুটো করে প্রশ্নই বলবো। তার মধ্যে আমি এবারের জন্য রবীন্দ্রনাথের পুনশ্চ থেকে মূলত একটা প্রশ্ন বলবো, সেটা হচ্ছে পুনশ্চ কাব্যের ছেলেটা কবিতায় মুক্ত যৌবনের যে বা তারুণ্যের যে জয়গান রবীন্দ্রনাথ গেয়েছেন সেটাকে আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে একটু বেশি করে দেখে রাখো। আর এমনিতে আলাদা করে দেখে রাখতে পারো এখান থেকে যে একালের কবিতা, এই কালের কবিতা থেকে তোমরা দেখে রাখবে ভালো করে দেশ দেখাচ্ছে অন্ধকারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যেখানে কবির দেশভাবনা স্বরূপ, এটাকে খুব ভালো করে দেখে রাখো। আর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি এই কবিতার মধ্যে কবির জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন মানুষের কথা না রাখা এবং শেষ পর্যন্ত
কেউ কথা রাখেনি থেকে কবি যে পৌঁছে যাচ্ছেন, কেউ কথা রাখে না, এই যে একটা শাশ্বত অনুভব যার মধ্যে দেশ, কাল, রাজনীতি, ব্যক্তিজীবন, ব্যক্তি মানুষ, রাজনীতি ও ব্যক্তি মানুষের যে সাযুজ্য, সবটাকে কবি ধরতে চাইছেন। এটাকে কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে তোমরা দেখে রাখতে পারো। তো এই মোটামুটি এখানে ইম্পর্টেন্ট জায়গা হিসেবে আমরা বলতে পারি। আরেকটা প্রশ্ন একটু দেখে রাখতে পারো পাশে, বাঁশি কবিতা। এই বাঁশি কবিতার মধ্যে যে নায়ক, তার জীবন, তার একঘেয়ে গতানুগতিক জীবন, সামান্য কেরানিগিরি করে উপার্জন হিসেবে যা পান তাতে তার সংসার চালানো পক্ষে, অন্তত নতুন বিয়ে করার পক্ষে যে সমস্যা, অথচ তারপরেও স্বপ্ন দেখে। বাঁশি তাকে প্রতিদিনের জীবনে গ্লানি থেকে বের করে নিয়ে এসে তাকে স্বপ্ন দেখায়, তাকেও তার বধূর সঙ্গে স্বপ্নে ভাব সম্মিলনের ঘটায়। সেই জায়গাগুলো নিয়ে একটা প্রশ্ন হতে পারে, কিন্তু এটাও কিন্তু একটু দেখে রাখো। তো এই জায়গা থেকে 5-এর কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে, যেমন আমার ভারতবর্ষ থেকে কবির ভারতবর্ষ ভাবনার স্বরূপ, এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখতে পারো। কিংবা নষ্ট নীর, এবারের জন্য আমি খুব বেশি করে গুরুত্ব দিতে বলবো নষ্ট নীর কবিতা। এই যে যুদ্ধ আর দুর্ভিক্ষ, পরস্পর চুমু খেতে খেতে আসে, এইগুলো 5-এর জন্য খুব ভালো করে দেখে রাখতে পারো এবারের জন্য। কিংবা আরও যে পোর্শনগুলো রয়েছে এখান থেকে, সেগুলোকেও একটু তোমরা দেখে রাখবে। যেমন ধরা যাক, এই আমি যেটা বলবো আর কি, তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আমি হয়তো এই মুহূর্তে লাইন ধরে বলছি না, কিন্তু তোমরা খুব নষ্ট নীরের না পুরো লাইনগুলোকে একটু দেখে দেখে ভালো করে পড়বে। নষ্ট নীর থেকে যা প্রশ্নই আসুক তোমরা লিখতে পারবে, মূল ভাবটাকে রাখবে যে কীভাবে মানুষের সৃষ্টি করা দুর্ভিক্ষ গ্রামকে শ্মশানে পরিণত করলো, নীড় ছাড়া পাখিদের নিজস্ব পরিসরটা কেমন করে হারিয়ে গেল, সেটাকে কিন্তু এবারের জন্য ভালো করে দেখে রাখবে। তো এইগুলো মোটামুটি এবারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যে কথা বলবো এখানে থেকে আরও যে কথা বললাম যে আমার ভারতবর্ষ, এটাকে ভারতবর্ষ ভাবনার স্বরূপটাকে দেখে রাখতে পারো। আর এমনিতে তোমরা আরও যে প্রশ্নগুলো দেখে রাখবে, তার মধ্যে রবীন্দ্রনাথের পুনশ্চ থেকে যদি বলা হয়, তাহলে পুনশ্চ থেকে তোমরা এবারের জন্য খুব ইম্পর্টেন্টের সঙ্গে দেখতে পারো সাধারণ মেয়ে। এই সাধারণ মেয়ে থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে, কিন্তু মূল ভাবটা এক। সাধারণ মেয়ে থেকে তোমরা দেখে রাখতে পারো যে প্রশ্নগুলো, তার মধ্যে রয়েছে মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দায়ে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন পড়তে পারে, আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে, এই অন্তপুরের মেয়ে কে? সেই অন্তপুরের সাধারণ মেয়ে কেমন করে অসাধারণ হয়ে উঠতে পারে? কিংবা পায়ে পড়ি শরৎচন্দ্র, আমাকে নিয়ে একটি গল্প লেখো, এই যে বলছেন আমাদের নায়িকা। এই জায়গা থেকে কিন্তু যে কোনো এই জায়গা থেকে কিন্তু তাৎপর্য নির্ণয় করতে পারে যে একজন সাধারণ মেয়ে যাকে তার নায়ক তার সাধারণত্বের জন্য ছেড়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত শরৎচন্দ্রকে ধরে সে কেমন করে বড় হবার স্বপ্ন দেখে। কারণ শরৎচন্দ্র নারীকে তার যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করে। নারীর যা কিছু দুর্বলতা সব কিছুকে ঘুচিয়ে দিয়ে নারীর কোথায় গুণ সেটাকে শরৎচন্দ্র বের করতে পারে। তাই শরৎচন্দ্রকে আশ্রয় করে এই গল্পের মধ্য দিয়ে আসলে তো রবীন্দ্রনাথ আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নের জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ফলে মূল তাৎপর্যটাকে একটু ভালো করে বুঝে নিলে কবিতার যে কোনো লাইন দেখবে শুধু প্রসঙ্গ উল্লেখটা বা কোন কবিতার কার লেখা এই অংশটুকু নিয়ে তুমি বাকি প্রশ্নের উত্তরগুলো অনায়াসেই দিতে পারবে। এটা কিন্তু একটু মাথায় রেখো। আচ্ছা, এবার যে প্রসঙ্গটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে এখান থেকে আরও যে প্রসঙ্গগুলো আসতে পারে তার মধ্যে তোমরা এবারে অবশ্যই বেশি করে দেখে রাখতে পারো এই প্রশ্নটাকে, প্রথম পূজা। এই যে দেবতার চরণে এই প্রথম এবং শেষ পূজা নিবেদন, এখানে আমাদের কিরাত দলের সর্দার কেমন করে তার মাথাটাকে দিয়ে পুজো দিলেন, কারণ তারাই তো দেবতার আদি প্রতিষ্ঠাতা। দেবতার কাছে কোনো জাতপাত হয় না, ধর্ম হয় না, তাই দেবতার চরণে তাঁরই প্রথম পূজা নিবেদিত হলো। এর মধ্য দিয়ে জাতপাত ধর্মের ভেদাভেদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের যে ভাবনাটা কবিতার মধ্যে আছে সেটাকে দেখে রাখো। এটা যদি একটু মূল ভাবটাকে বুঝে রাখো তাহলে পাশের যে কোনো লাইন তুলে প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না, বিশেষত এই অংশটা। আর যেটা বললাম যে বাঁশি কবিতা থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন হতে পারে। এই যে ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, এই জাতীয় যে লাইনগুলো আছে এইগুলো থেকে কিন্তু কার কথা বলা হচ্ছে এবং তার স্বপ্ন ভঙ্গ এবং স্বপ্নের বা তার যে খোলা জানালাটাকে রবীন্দ্রনাথ আনছেন, সে স্বপ্ন দেখতো কিন্তু কেরানি হয়ে তার জীবনটা চলল, ফলে সেই স্বপ্ন দিকেও বাস্তবে পূর্ণতা দিতে পেল না, কিন্তু বাঁশি তাকে কেমন করে স্বপ্ন দেখায়। এই যে একজন সাধারণ কেরানিও স্বপ্ন দেখতে পারে, সেটা কিভাবে আসছে এটাকে কিন্তু ভালো করে দেখে রাখবে এবারের জন্য। আর
ওই যে বাঁশি কবিতার নায়ক, তার যে গলির মধ্যে ছোট্ট একটা ঘর, এই ঘরের বর্ণনা, গলিটার বর্ণনা, এটা কিন্তু একটু, এগুলো কিন্তু একটু লাইন ধরে ধরে দেখে রাখবে। তো এই মোটামুটি এখানকার প্রশ্ন। আর এবারে বাকি রইল যেটা, সেটা হচ্ছে রাজা রানী। এখন রাজা রানী থেকে তো অনেকটা বড় পোর্শন, তো যে কোনো লাইন প্রশ্ন হতে পারে। তোমরা অবশ্যই পুরনো সালের প্রশ্নগুলোকে দেখে রাখবে। এছাড়া তোমরা যে জায়গাগুলো এবারের জন্য বড় প্রশ্ন হিসেবে যদি বলে দিই, তাহলে তোমরা বড় প্রশ্নের জন্য এইবারে দেখে রাখতে পারো যে প্রশ্ন দুটো আর কি, বিশেষভাবে দুটো প্রশ্নই আমি বলবো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে বাঁশি, এই আমাদের এই যে আমাদের রাজা ও রানী নাটক, সেখান থেকে রাজা ও রানী নাটকের বিক্রমদেব চরিত্র পড়ে গেছে। তাই এবারের জন্য তোমরা খুব ভালো করে যে প্রশ্নটা দেখে রাখবে সেটা হচ্ছে সুমিত্রা চরিত্র। সুমিত্রা চরিত্রটাকে খুব ভালো করে দেখে রাখবে এবারে। এছাড়া তোমরা দেখে রাখবে রাজা ও রানী নাটকের নামকরণের সার্থকতা, কিংবা রাজা ও রানী নাটকে রবীন্দ্রনাথের যে বিশিষ্ট প্রেম ভাবনার পরিচয় ধরা পড়েছে। এটা আসলে রাজা ও রানীকে চরিত্রকে আশ্রয় করি, ফলে দুটো প্রশ্নের উত্তর একই। আর একটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, রাজা ও রানী নাটকে কুমার এবং ইলাকে ঘিরে যে উপকাহিনী অংশটি রয়েছে তার প্রাসঙ্গিকতা কোথায়, এটাও কিন্তু এবারের জন্য তোমাদেরকে খুব করে দেখে রাখতে হবে। আর তোমাদেরকে এখান থেকে এমনি 5-এর জন্য বলবো দেবদত্তের চরিত্রটাকে একটু দেখে রাখো সংক্ষিপ্ত টিকার আকারে। আবার লাইন তুলে যদি প্রশ্ন হয় তাহলে আমি বলবো এবারে কিন্তু, যেহেতু আগের বারে বিক্রমদেব পড়েছে, তাই বিক্রমদেবের যে কোনো লাইন কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন বলা যেতে পারে ওই যে পরকে ভালোবাসা দিয়ে জয় করা যায় না, ভালোবাসা দিয়ে আপনজনকে জয় করা যায়, পরকে শাসন দিয়ে জয় করা যায়, এই জাতীয় লাইনগুলো। কিংবা ধরা যাক যে আজও রমণীর হৃদয় বুঝিতে পারিলাম না, এই যে ভালোবাসতে চাইছেন কিন্তু রানী সুমিত্রা বলছেন রাজকর্তব্য পালন করো, রাজা ভাবছেন ভালোবাসতে চাই, রাজা রানীর আপত্তি কোথায়, রমণীর হৃদয় তার কাছে অধরা, এই জায়গাগুলো। কিংবা রাজার যে আক্রমণমূলক ভাবনাগুলো, রানীকে তিনি জোর করে বেঁধে রাখতে চাইছেন, রানী চলে যাচ্ছে তাকে শাসন দিয়ে বেঁধে রাখতে চাইছেন, এই জায়গা থেকে যে এত রাজ্যের সৈন্যবল তা দিয়ে বেঁধে রাখতে পারে নাকি একটি রমণীর হৃদয়, এই জাতীয় লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিংবা কোথাও বলছেন সন্ধি নয় যুদ্ধ চাই আমি, অর্থাৎ যে যুদ্ধের নেশায় মেতে উঠেছে, তার আসক্ত প্রেম, তার সুখবাদী প্রেম সামান্য আঘাতে কীভাবে ধ্বংসাত্মক হয়ে উঠছে, এগুলো সবই আসলে রবীন্দ্রনাথের প্রেম ও ভাবনার আলোকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এগুলো মোটামুটি এবারের জন্য 5-এর প্রশ্ন বলা যেতে পারে। তো এই মোটামুটি সাজেশন। আবারও বলবো নষ্টনীরকে খুব ভালো করে দেখে রাখো, যে কোনো লাইনই কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট হিসাবে উঠে আসতে পারে। তো আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে থাকার জন্য ধন্যবাদ জানাই।